এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি সিবিটি 1 এ প্রিভিয়াস ইয়ারের ম্যাথমেটিক্স একটা সেট নিয়ে এসেছি, যা অনুষ্ঠিত হয়েছিল 5ই জানুয়ারি 2021। যেহেতু এনটিপিসি পরীক্ষা সামনে রয়েছে, তাই অঙ্কগুলি প্রিভিয়াস ইয়ারগুলো আমাদের করা জরুরি। তাই আজকে আমরা একটা প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে আলোচনা করব এবং ম্যাথগুলো সলভ করব। দেখো, প্রথম অঙ্ক কি এসেছে ওই সেটে, দুটো ওজন 27 কেজি ও 108 গ্রামের মধ্যে অনুপাত কত। মানে 27 কেজি আর 108 গ্রামের আমাকে অনুপাত নির্ণয় করতে। অনুপাত মানে কি? অনুপাত মানে দুটি সমজাতীয় রাশির ভাগফল। তার মানে এখানে দেওয়া রয়েছে 27 কেজি 108 গ্রাম, তার মানে দুটোকে আলাদা আলাদা রাশি, একটা কেজি একটা গ্রাম, তার মানে দুটোকে আমাকে সেম এককে কনভার্ট করতে হবে। তার মানে 27 কেজিটাকে আমি গ্রামে কনভার্ট করে দিই, তাহলে 27 আর কেজিকে গ্রামে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, তাহলে গ্রামে কনভার্ট হয়ে গেল। নেক্সট এটা তো গ্রামে দেওয়াই রয়েছে, এর কনভার্টের কোনো প্রয়োজন নেই। এবার তোমরা কাটাকাটি করো, 27 কে 27, 4 27 সমান 108, 4 দিয়ে এটা কাটাকাটি, 4 দোকানে 8, 2 20, 4 5 20, 250:1 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি বাস 3 কিলোমিটার এবং 5 কিলোমিটার বেগে চলন্ত বাসের দিকে চলতে থাকা দুই ব্যক্তিকে অতিক্রম করে। বাসটি প্রথম ব্যক্তিকে অতিক্রম করে এবং বাসটি প্রথম ব্যক্তিকে 10 সেকেন্ডে এবং 11 সেকেন্ডে দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে। তবে বাসের গতিবেগ কত তা নির্ণয় করতে বলছে কিলোমিটার পার আওয়ার এককে। তার মানে অঙ্কটা কি বলেছে, একটি বাস চলছে, এটা মনে করো একটা বাস, বাসটা এইদিকে মুভমেন্ট করছে, তাহলে সে দুটো ব্যক্তিকে অতিক্রম করলো, দুটো ব্যক্তিও যাচ্ছে এইদিকে। প্রথম ব্যক্তির গতিবেগ কত? 3 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার। আমাকে এখান থেকে বের করতে বলছে বাসের গতিবেগ কত। আমি বাসের গতিবেগ যদি ধরে নেই x কিলোমিটার পার আওয়ার, তাহলে কোন দিকে যাচ্ছে? একই দিকে। তাহলে একই দিকে গেলে রিলেটিভ স্পিড বের করতে গেলে কি করতে হয়? একই দিকে গেলে বিয়োগ করতে হয়, রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে বিপরীত দিয়ে গেলে যোগ। তার মানে রিলেটিভ ভেলোসিটি কনসেপ্ট আমাকে এখানে ইউজ করতে হবে। তাহলে প্রথম ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন বাস আর প্রথম ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত হবে? x - 3 প্রথম ব্যক্তির ক্ষেত্রে, আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে রিলেটিভ ভেলোসিটি কত হবে? সেটা x - 5। ডিসটেন্সটা এই ক্ষেত্রে সেম, ডিসটেন্সটাকে সমান করতে গেলে আমি গতিবেগ জানলাম, তাকে সময় দিয়ে গুণ করতে হবে, তাহলে 10 সেকেন্ড। 10 সেকেন্ড যদি আমরা, যেহেতু কি কিলোমিটার পার আওয়ারে করছি আর সেকেন্ডকে আমরা যদি ঘন্টায় বানাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 3600 দিয়ে। এটা না করলে হবে, কারণ দুই পাশে 3600 দিয়ে ভাগ করতে হবে, কাটাকাটি যাবে, পরীক্ষার সময় করার দরকার নেই, বোঝানোর জন্য বললাম। তাহলে 11 সেকেন্ড রয়েছে, একেও ঘন্টায় বানাতে হবে, তাহলে 3600 দিয়ে ভাগ করতে হবে, ক্লিয়ার। এই 3600 কাটাই যাবে। এবার আমরা এমনি গুণ করে দেই, তাহলে 10x - 30, 11x - 55, তাহলে 11x এই পাশে রয়েছে, 10x এই পাশে গেল, তাহলে কত x হবে? তাহলে 55 - 30, তাহলে আমাদের x এর মান কত দাঁড়াবে? 5, 5ই 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 25 হবে সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক কি বলেছে, 3800 টাকা একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের 20% ক্ষতি হয় এবং 20% লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিনটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 3800 টাকায় মেশিন বিক্রি করলো, তাহলে সেলিং প্রাইস আমাদের দেওয়া রয়েছে, সেলিং প্রাইস হলো আমাদের 4800 টাকা। এখন কি বলেছে, সেই মেশিনটিকে বিক্রি করা হলো 20% ক্ষতিতে, তার মানে এসপি থেকে আমাকে যেতে হবে সিপিতে, আবার সিপি থেকে আমাকে আসতে হবে এসপি তে। এই হলো অঙ্ক। তার মানে আমাদের এসপি এর মান আমাদের জানা রয়েছে, সেটা হলো 4800। তাহলে এসপি থেকে যখন আমরা সিপি যাব তখন 100 উপরে যায়, আর 20% ক্ষতি, তার মানে 100 থেকে 20 বিয়োগ, এটা আমাদের সিপি এসে গেল। এবার সিপি থেকে যাব হলো এসপি তে, সেখানে বলেছে 20% লাভ, তার মানে 120, আর নিচে হবে 100। এটা কাটা যাবে, এই শূন্য কাটা, 8 দিয়ে কাটাকাটি করে দাও 60, 6 বরং 72, 00 হবে আমাদের সঠিক উত্তর, 7200। নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক সেটা আমাকে নির্ণয় করতে বলছে। বলছে প্রতিটি জটিল সংখ্যাকে একটি বাস্তব আকারে প্রকাশ করা হয়। জটিল সংখ্যার স্ট্যান্ডার্ড ফর্ম হলো a + ib। এটা হলো জটিল সংখ্যার একটা স্ট্যান্ডার্ড ফরমেশন এক্সপ্রেশন আমরা বলতে পারি। মানে কি, রুটের ভেতরে যদি কোনো সংখ্যা মাইনাস আসে তখন সেটাকে আমরা বলি জটিল সংখ্যা বলে জিজ্ঞেস করি, আর i এর মান মানে হলো √(-1), ক্লিয়ার। তার মানে বলছে প্রতিটি জটিল সংখ্যা একটি বাস্তব সংখ্যার আকারে প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে। জটিল সংখ্যা একটি বাস্তব সংখ্যার আকারে প্রকাশ করা যেতে পারে। আর নেক্সট কি বলছে, জটিল সংখ্যাকে বলছে বাস্তব সংখ্যার আকারে প্রকাশ করা। জটিল সংখ্যা কোনোদিনও কি বাস্তব আকারে প্রকাশ করা যাবে? কারণ জটিল সংখ্যার মধ্যে কি থাকে, একটা বাস্তব সংখ্যার গুলো কি একসঙ্গে মিলিয়ে তৈরি হয়, মানে কি এটা হবে না। জটিল সংখ্যাকে বাস্তব সংখ্যায় প্রকাশ করা যাবে না। তার মানে বাস্তব সংখ্যা মানে যে সংখ্যা অস্তিত্ব রয়েছে 2, 3, 4, 5, 6, এগুলো হলো বাস্তব সংখ্যা।
গেল, তাহলে প্রথমটা আমাদের হলো না। বি নম্বর অপশন কি বলছে, প্রতিটি পূর্ণ সংখ্যাই হলো প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা মানে কি, 1 থেকে শুরু, ন্যাচারাল নাম্বার যেগুলি বলি 1 2 3 4 শুরু হবে, সেটা হলো প্রাকৃতিক সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি 0 1 2 3 4, 0 ইনক্লুড হয়ে গেল, এটা হলো পূর্ণ সংখ্যা। বলছে প্রতিটি পূর্ণ সংখ্যাই হলো প্রাকৃতিক সংখ্যা, না প্রতিটি মানে শূন্য তো ব্যতিক্রম, গন্ডগোল করছে, তার মানে এটাও হবে না আমাদের। 3 নম্বর সি নম্বরে বলছে প্রতিটি বাস্তব সংখ্যাকে জটিল আকারে লেখা যায়। হ্যাঁ, এটা হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখো, এই যে জটিল সংখ্যাটা, এটাকে আমি যদি a প্লাস আইব, এ হলো কি আসলে বাস্তব সংখ্যা, 2 প্লাস i3 এরকম আকারে লিখতেই পারি আমি। তার মানে বোঝা যাচ্ছে অপশন সি হবে আমাদের কারেক্ট। নেক্সট কি বলছে, প্রতিটি বাস্তব সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা। 2 3 4, 2 কি একটা বাস্তব সংখ্যা, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ যার বর্গমূল করে 4 পূর্ণবর্গ সংখ্যা, তাহলে প্রতিটি বাস্তব সংখ্যা পূর্ণবর্গ না, কিছু কিছু বাস্তব সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা বলতে পারি। পূর্ণবর্গ মানে যে সংখ্যার বর্গমূল করা যায়, তার মানে এটাও হবে না, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এত এত সংখ্যার যোগফল এবং পার্থক্য যোগ করার ফলে প্রাপ্ত মান কি হবে? এত এত যোগফল করতে বলেছে, তবে 3.03, তার সঙ্গে যোগ করব আমরা কি 2.05, যোগ করলে 8 0 1 1.08, আবার একে আমাদের বিয়োগ করতে হবে 3.03 থেকে 2.05, তাহলে বিয়োগ করে দাও, 10 থেকে 13 থেকে 5 বিয়োগ করলে 8, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 0.98। এখন আমাদের যোগ করতে হবে 8 আর 16, 9 একে 10, আর 3.28 কি বলছে, এত এত সংখ্যার যোগফল এবং পার্থক্য। আচ্ছা, যোগফল তো ভুল হয়েছে, যোগফল কি করে দিয়েছি 5, ঠিক আছে, 9 কে 10, 5 কে 6, 6.06, অপশন সি। x ইকুয়াল টু 2 এবং y ইকুয়াল টু 5 হলে এত এর মূল্যায়ন কত হবে? তাহলে x এর ডাইরেক্ট মান বসিয়ে দাও, 5xy মাইনাস y স্কোয়ার, তাহলে 5, আর x এর মান কত আমাদের 2 এবং y এর মান 5, আর y স্কোয়ার মানে 5 স্কোয়ার 25, 5 5 25, 25 দোকানে কত হয় 50, তার থেকে 25 বিয়োগ, তাহলে কত হবে অ্যান্সার আমাদের 25। সাইন 45 ডিগ্রি প্লাস এ মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস এর মান কত? তার মানে এখানে দেওয়া রয়েছে সাইন 45 ডিগ্রি প্লাস এ মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস এ, বলছে এর মান কত হবে। আমি 45 ডিগ্রি মাইনাস এ প্লাস এ কে আমি আলফা ধরলাম, আর 45 ডিগ্রি মাইনাস এ কে বিটা ধরলাম, তাই যদি এই দুটো যোগ করি কোন দুটোকে, তাহলে কত পাবো আমরা, প্লাসে মাইনাসে কাটাকাটি যাবে, আলটিমেটলি 90 হবে। যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তখন একটাকে আরেকটা আমরা বলি পূরক কোণ। যখন পূরক কোণ হয়ে আসবে, তখন এখানে পূরক কোণের কনসেপ্ট আমরা ইউজ করতে পারবো। তাহলে আমরা পূরক কোণ ব্যাপারটা কিভাবে ইউজ হয়, মানে ত্রিকোণমিতির ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, এরকম cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, এইভাবে ইউজ। তাহলে এই সেন্সটাই আমাকে ইউজ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি দেওয়া রয়েছে, সাইন 45 ডিগ্রি প্লাসে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি cos 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এখানে আমাদের আলফাটা নিতে হবে, 90 ডিগ্রি থেকে আমরা কি করব এইভাবে মাইনাস 45 মাইনাস এ, তাহলে কি দাঁড়াবে 45 ডিগ্রি মাইনাস এ, ক্লিয়ার। তার মানে কসের জায়গায় আমরা কি লিখতে পারি, এখন কস দেওয়া হয়ে গেল 45 ডিগ্রি মাইনাস এ, আর এখানে বিয়োগ চিহ্ন, আর একে চেঞ্জ করার দরকারই নেই, কস যা থাকবে তাই 45 ডিগ্রি মাইনাস এ। তো দেখো দুটো কি সেম, তার মানে কাটাকাটি গেল, অ্যান্সার 0। অনিল ও বলবীর একটি কাজ 3 দিনে শেষ করে, তারা একসঙ্গে কাজ শুরু করে কিন্তু 2 দিন পর অনিল আহত হয়। বলবীরের কাজ শেষ করতে আরো 2 দিন লাগলো। বলবীর একা ওই কাজটি করতে কতদিনে শেষ করবে? অনিল ও বলবীর দুজনে মিলে, অনিল আর বলবীর 3 দিনে শেষ করে। তাহলে 3 দিনে তারা কাজ করে কত অংশ? 1 অংশ। তাহলে একদিনে কাজ করবে তারা কত? 1/3 অংশ। তারা কয়দিন করলো? 2 দিনে। তাহলে 2/3 অংশ কাজ হয়ে গেল। তাহলে রিমেইনিং কাজ কতটুকু আর বাকি রইলো? তারপরে 1 বিয়োগ 2/3, তার মানে 1/3 অংশ বাকি রইলো। এই কাজটা কে করবে? বলবীর করবে। এই বলবীর এই কাজটা কতদিনে করবে বলছে? 2 দিনে। তার মানে 1/3 অংশ কাজ বলবীর করে 2 দিনে, 1 অংশ করবে 3 দোকানে
6 দিনে। অপশন ডি। 10% সুদের হারে 2 বছরের মূলধনের উপর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 বছরের ক্ষেত্রে বলেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট ডিফারেন্সের ফর্মুলা রয়েছে 2 বছরের ক্ষেত্রে, সেটা হলো ডিফারেন্স, এটা আমাদের পি ডিফারেন্স ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার বাই 1 4টা 0 বাই 100 স্কোয়ার। ডিফারেন্স তো দেওয়া রয়েছে, ডিফারেন্সের মান 50 বসিয়ে দাও ডিফারেন্স। এখানে পি আমাকে বের করতে বলেছে আর আর এর মান 10, 10 10 100 আর নিচে বসবে একটা 1 4টা 0 ফর্মুলা। এটা কাটা, এটা কাটা, কোনাকুনি গুণ, তাহলে আমাদের অ্যান্সার আসবে 5 1 2 3 5000। অপশন বি। যদি একটি পরিবারে কোন একটা মুদ্রা দ্রব্যের দাম 25%, কোনো দ্রব্য হবে, দ্রব্য মুদ্রার দাম, আচ্ছা মুদি দ্রব্যের দাম হবে 25% বৃদ্ধি পায়, তাহলে ওই দ্রব্যগুলির ব্যয় অপরিবর্তিত রাখার জন্য ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তার মানে কি, এত শতাংশ বৃদ্ধি পেলেও কত শতাংশ কমাতে হবে, কিন্তু ব্যয়টা অপরিবর্তিত রাখতে হবে। এই জন্য ডাইরেক্ট ফর্মুলা কি করবো, যেহেতু বৃদ্ধি বলেছে, বৃদ্ধির জন্য এই 25টা উপরে আর 100 সঙ্গে 25 যোগ, বৃদ্ধি হ্রাস করলে বিয়োগ করতে 125 ইন্টু 100। এইটা হলো শর্টকাট ফর্মুলা এই টাইপের অঙ্ক দিলে। 5 25 সঙ্গে 125, 5 কুড়ি 100, তাহলে কত হবে অ্যান্সার 20%। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, আমরা এই সমস্ত বদমাস নিয়ম অনুযায়ী করি। তাহলে 7 প্লাস 5 মাইনাস 2, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করে নিই। তাহলে 89 আর 7 যদি যোগ করি 9 7 16, 8 একে 9, 96 হবে। তার মানে 7 প্লাস 5 2 ইন্টু 96 হয়ে গেল। তারপরে মাইনাস, ভাগের কাজটা আগে করে নিতে হবে, এটা 47 হয়ে যাবে। তারপরে যোগ, ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দাও, এই ভাগের কাজটা আমাকে করে নিতে হবে, তাহলে 11 আর 9 দোকানে 18 মাইনাস 7, 11 18 মাইনাস 7 ভাগ 11। ক্লিয়ার? তাহলে এখানে হবে 7 5 কত 12 মাইনাস 6 দোকানে 12 2, 9 দোকানে 18 একে 19 মাইনাস 47 প্লাস 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে 4 আর 4 22 হলো। এই টোটালটার ক্যালকুলেশন করলে 22, আবার 22 কে আমরা 11 দিয়ে ভাগ করলে অ্যান্সার বার হবে কত 2। তাহলে 47 এর থেকে এটা বিয়োগ করে দিতে পারি, 47 থেকে যদি 12 যায় তাহলে কত হয়, আচ্ছা এই দুটো যোগ করে দাও, 7 4 বিয়োগ বিয়োগগুলো যোগ হবে, 7 2 9, 7 2 9 19 আর 4 23, 7 2 9 19 আর 4 23, তাহলে 12 আর 2 14। তাহলে এখন বিয়োগ করলে 9 থেকে 4 2 2, তার মানে মাইনাস 225 হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে, 2/5 ইন্টু 350, কাটাকাটি করে দিতে পারি, 70 প্লাস 250 এর 30% মানে 3/10। এটা কাটো, 70 দোকানে 140, 3 25 75, 5 5 7 4 11, 1 1 2, তাহলে 215। এত এর মান নির্ণয় করে বর্গমূল করতে হবে। দেখো দশমিকের পরেও এক ঘর, দশমিকের পরে এক ঘর, দশমিক দশমিক উঠে গেল, ঠিক আছে, তার মানে এই দশমিক দশমিক আউট। 361 বর্গমূল করলে হয় 19, আর 1024 এর বর্গমূল করলে হয় 32, তার মানে সঠিক অ্যান্সার 19/32, অপশন সি। পরেরটা বলছে সাইন 15 ডিগ্রির মান নির্ণয় করো। এই টাইপের অঙ্ক আমরা অ্যাডভান্স একটু লেভেলের অঙ্ক এটা। তাহলে এটাকে 15 ডিগ্রিকে আমি লিখতে পারি সাইন 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক কিনা? তাহলে এটা হলো এ, এটা একটা বি, তার মানে কিসের ফর্মুলা আমাকে ইউজ করতে হবে, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা হলো, তাই লিখে দিচ্ছি সাইন এ কস বি, মাইনাস আছে বলে মাইনাস বসবে, কস এ সাইন বি, এই ফর্মুলা দিয়ে আমরা এই অঙ্কটা করব। তাহলে সাইন এ মানে সাইন 60 ডিগ্রি, কস বি মানে কস 45 ডিগ্রি, ক্লিয়ার? তারপরে মাইনাস বসবে, এবার কি কস এ মানে কস 60 ডিগ্রি,
cos A, sin B, sin 45 ডিগ্রি, তাহলে sin 60 ডিগ্রির মান হলো √3/2 আর cos 45 ডিগ্রির মান 1/√2 মাইনাস cos 60 ডিগ্রির মান হবে sin 60 ডিগ্রির মান হলো √3/2 আর cos 60 ডিগ্রি তাহলে হাফ হবে আর sin 45 ডিগ্রির মান হবে 1/√2, তাহলে দুটোর নিচেই 2√2, তাহলে লসাগু করে দিলাম একবারে 2√2, তাহলে √3 - 1, √3 - 1/2√2 মানে অপশন বি, √3 - 1/2। পদ্ধতিতে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এই পোর্শনটার ক্ষেত্রফল আগে বের করে নিই। তাহলে কত হয়, এটা যদি 15 হয় তাহলে দেখো এইটা হলো 5, তাহলে এটা 15 হলে পরে এটা আমাদের কত 7, তাহলে 7 15 105 একটা পোর্শনে বেরিয়ে গেল, 15 × 7, 7 15 105, ক্লিয়ার। এবার আমি নিচের পোর্শনটা বের করি, এটা যদি 5 হয় এই নিচেরটাও 5, তাহলে এটা কত হবে 5 × 7 = 35, একটু 35, ক্লিয়ার। এখন এই পোর্শনটা আমরা বের করতে পারি, এটা যদি 5 হয়, এটা 5 হলে এই যে নিচের এই পোর্শনটা এটা 5 আমাদের, ক্লিয়ার। আর গোটাটা কত ছিল 15, তাই এই লম্বাটা 8 হলে তাহলে এতটুকু কত হবে 7 হবে, তাহলে এই পোর্শন হবে 5 7 আবার 35, হয়ে গেল। তাহলে এই পোর্শনটাতে আসি, এবার এই পোর্শনটাতে এই গোটাটা হলো আমাদের কত 20, তার মধ্যে অলরেডি 7 হয়ে গিয়েছে, তাহলে পড়ে রয়েছে 13 হয়ে গেল এতটুক, তার মানে এতটুকের মান দরকার, তাহলে এটা হলো 8, তাহলে 13 × 8 এটা হয়ে গেল 8 × 104, 3 × 24 4, 8 × 8 = 2 10, ক্লিয়ার। এখন এই পোর্শনটা আমাদের হয়ে গেল, এখন এই পোর্শনটা বাকি রয়েছে, তাহলে গোটাটা তো আমাদের দরকার নেই, তাহলে এতটুকু তো আমাদের 7 চলেই গিয়েছে, এতটুকু 7, তাহলে 20 থেকে 7 গেলে এতটুকু থাকবে 13, আর এতটুকু হলো 5, 13 × 5 65 হয়ে গেল। এই পোর্শনটা এখনো বাকি রয়েছে, এই যে এই পোর্শনটুকু, তাই এটা 5 এটা 8, 5 8 40, এখন যোগ করতে হবে, 4 5 20 8 4 24, 4 5 20 24, হাতে হলো 2, 6 4 10, 10 আর 6 16, 2 18, 3, তাই 384 হবে কারেক্ট অ্যান্সার, অপশন এ। একটি বিমানে 500 জন যাত্রী বহন করে, যার মধ্যে 45% পুরুষ আর 20% হিসেবে সর্বনিম্ন পদে পুরুষ ও নারীর সংখ্যা কত। দেখো 500 জন যাত্রী হিসাব করে পার্সেন্টেজ হিসাব করলেই অঙ্ক করতে পারবো আমরা, তাহলে মেল রয়েছে এখানে 45%, ক্লিয়ার। চিলড্রেন রয়েছে কত 20% গেল, তাহলে বাকিটা নিশ্চয়ই কি থাকবে, মেল গেল, চিলড্রেন, ওমেন থাকবে, তাহলে ওমেন কত 45 এ 20 যোগ করলে 65, তাহলে টোটাল পার্সেন্টেজ কত হয় আমাদের 100, তাহলে 100 থেকে যদি আমরা 65 বিয়োগ করি তাহলে হবে কি 35%, ক্লিয়ার। এখন ছোট করে দাও ওগুলো সবই পার্সেন্টেজ, এগুলো আর সবগুলো ক্ষেত্রে 500 দিয়ে আমরা ক্যালকুলেশন করতে, 500 অলরেডি আউট হয়ে যায়, দরকারই নেই ক্যালকুলেশন করার। 5 নং 45, 4 5 20, 5 7 35, কিন্তু প্রশ্ন দেখতে হবে কোনটাকে আগে বলেছে, পুরুষটাকে আগে বলেছে, তার মানে 9 ফার্স্টে বসবে, তারপর বলছে নারী, তারপরে বলবে তাহলে 7, তারপরে বলছে চিলড্রেন, তারপরে বলবে তাহলে 4, সঠিক উত্তর হবে 974। এই জন্য করার পরেও অ্যান্সার দেখে কিন্তু আমাদের কি ঠিক করে বসাতে হবে 974, অপশন ডি। অনিল একা একটি কাজ 6 দিনে সম্পন্ন করে, ভূষণ ওই কাজটি 8 দিনে সম্পন্ন করতে পারে। অনিল, ভূষণ এবং চমনের সহায়তায় এত টাকায় কাজটি হতে নেয়, মানে কাজটি করতে এত টাকা লাগে, তারা 3 দিনে কাজটি সম্পন্ন করে, ঠিক আছে। তার মানে এখানে কতজন ব্যক্তি রয়েছে, অনিল রয়েছে, অনিল কয় দিনে করে 6 দিনে কাজটি করে। ভূষণ কত দিনে করে কাজটা 8 দিনে করে, ক্লিয়ার। আর 3 জনে মিলে করবে, এবার কে কে, অনিল, ভূষণ আর চমন, তাহলে অনিল, ভূষণ এবং চমন 3 দিনে মিলে কত দিনে করে 3 দিনে করে। তাহলে আমাদের তো এখানে টোটাল টাকা 3 জনের মিলে দেওয়া রয়েছে, অনিল, ভূষণ আর চমন, তার মানে 3 জনের যে টাকাটা কোনো একটা কাজ করে টাকাটা পাই, সেই টাকাটা কিসের অনুপাতে বন্টিত হয়, নিশ্চয়ই তাদের এফিসিয়েন্সির উপর, তার মানে এখানে এফিসিয়েন্সি রিলেশন দিয়েই টাকাটা আমাদের সবসময় বন্টিত হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে 3 জনের এফিসিয়েন্সি বার করতে হবে, 3 জনের এফিসিয়েন্সি বার করার জন্য আমি লসাগু করে দেই, 6 আর 3 এর লসাগু হবে 24, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 24, এটা টোটাল ইউনিট কাজ, এটা হলো টাইম, টোটাল ইউনিটকে টাইম দিয়ে ভাগ করলে আমাদের এফিসিয়েন্সি, তাহলে এর এফিসিয়েন্সি হয় 4 6 24, একই রকম ভাবে 3 8 24,
তাহলে a প্লাস বি তিনজনের এফিসিয়েন্সি কত, তাহলে 3 8 24, কিন্তু আমাদের দরকার কি সি এর এফিসিয়েন্সি বার করা, তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে, তিনজনের মিলা 8 আর বাকি দুজনের কত 4 3 7, 8 এর থেকে আমাকে 7 বিয়োগ করতে হবে, তাহলে সি এর এফিসিয়েন্সি 1। ক্লিয়ার? এই যে এখন তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এ বি সি এর হলো 4, বি এর হলো 3 আর সি, এই যে এফিসিয়েন্সি অনুপাতে এই টাকাটা বন্টিত হবে। টোটাল টাকা কত 3200, তাহলে এই টোটালটা যোগফল 4 3 7 থেকে 8, তাহলে 8 এর ভ্যালু হলো 3200। তাহলে 1 এর ভ্যালু কত হবে আমাদের, সেটা 400। কার মান দরকার, চমন, মানে 1 এর ভ্যালু বের করতে হবে, 400 হবে সঠিক উত্তর, অপশন বি। একটি মেশিনের যন্ত্রাংশ 540 টাকায় বিক্রি করার পর শাকিল 10% লোকসান করে, 10% লাভ করতে হলে শাকিলকে সেই অঙ্কটি কত দামে বিক্রি করতে হবে। তাহলে একটা এসপি দেওয়া রয়েছে 540, এটা হলো এসপি। তাহলে এসপি থেকে আমি প্রথমে যাব সিপি তে, সিপি থেকে আবার আসতে হবে আমাকে এসপি তে। 540 আমাদের এসপি, তাহলে এসপি থেকে যখন সিপি তে যাব তখন 100 কোথায় যাবে, উপরে যাবে, আর 10% লোকসান 90 নিচে। আর পরটা এবার সিপি থেকে এসপি, তার মানে সিপি থেকে এসপি হলে 10% লাভ, তাহলে 110 উপরে আর নিচে হবে 100। এবার করব কাটাকাটি, 0 0 6 নং 54, 60 6 11 66, তাহলে 660 হবে সঠিক উত্তর। নিচের বলছে কোনটি মূল সংখ্যা নয়। মূল সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় সেটা হলো মূল সংখ্যা, যাকে পি বাই কিউ আকারে লেখা যায় না সেটা হলো অমূল সংখ্যা। তাহলে আসলে তো পি বাই কিউ মানে কি, নন টার্মিনেটিং নাম্বার, মানে কর √3, √3 কে যদি আমরা অমূল সংখ্যা বলি, কেন কি √3 কে যদি আমরা ভাঙাই 1.732 এমন একটা নম্বর আসবে, এরকম কোন সিকোয়েন্স নেই নম্বরটা, নন রিপিটিং, তাহলে এটাকে আমরা এরকম পি বাই কিউ আকারে লিখতে পারি না। এই জন্য অনেকে বলতে পারে √3 নিচে 1 লিখলে পি বাই কিউ হয়, তাহলে এটা কেন হবে না মূল সংখ্যা, কিন্তু এইভাবে না, সেন্সটা আসছে এখান থেকে, মানে নন রিপিটিং 1.732 এমন ডট ডট চলতে থাকে, কোনো সিকোয়েন্স আছে না নম্বরটা, এই জন্য এটা কি অমূল সংখ্যা। তাহলে বোঝা গেল কোনটা অমূল সংখ্যা কোনটা মূল সংখ্যা। তাহলে প্রথম কি রয়েছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 3 স্কয়ার করলে আমরা জানি কত হয় 9, 4 স্কয়ার 16, 16 9 25, 25 এর বর্গমূল 5। পরেরটা হলো 12.96, তাহলে এরও বর্গমূল করা যায়, এর বর্গমূল করলে কত হবে 3 তিরিক্ষে 9, 3 4 12, তাহলে 3 বসবে আর 6 হবে, মানে 3.6। 125 এর বর্গমূল করা যায় না, কিন্তু 125 কে যদি আমরা ভাঙাই তাহলে 25 × 5, 25 এর বর্গমূলের জন্য 5 বার বাইরে আসলো আর একটা 5 ভিতরে থাকবে, আর 900 এর বর্গমূল করলে আমাদের অ্যানসার কত হয় 30। তো দেখেই বোঝা যাচ্ছে কোনটা অমূল সংখ্যা হবে, অপশন এটা কি 125, মানে √125, অপশন বি। কারণ কি একে পি বাই কিউ কে লিখতে √5 রয়েছে, √5 কে এরকম √3 এর মতো একটা নন টার্মিনেটিং নম্বর আসবে। তো সহজভাবে যদি আমরা বলি যে সমস্ত সংখ্যা সাধারণত বর্গমূল করা যায় না সেটাই সাধারণত আমাদের অমূল সংখ্যা হয়। যদি একটি ঘরের মাত্রা এত মিটার এত মিটার এত মিটার হয়, তবে কতগুলি এত মিটার আকারে ঘনক ওই ঘরে রাখা যাবে। তাহলে ঘরের মাত্রা বলতে কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে এটা, ঠিক আছে। আর এখানে কতগুলি ঘনক, মানে একটা ঘরের এরকম আয়তা ঘনকার ঘর রয়েছে, তার ভিতরে এরকম গোল ঘনক মানে দুলুচক্কা টাইপের ভিতরে প্রবেশ করেন, কতগুলি লাগবে। তাহলে মানে কি টোটাল ঘরের আয়তনকে আর একটা ঘরের আয়তন দিয়ে ভাগ করলে হয়ে যাবে, নাম্বার বেরিয়ে যাবে, এটাই তো লজিক। টোটাল ঘরের আয়তন কত হবে 2 × 3 × 4, তাহলে একটা ছক্কার আয়তন কত, ঘনকের আয়তন কত, তার মানে ঘনকের আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, এই জন্যই 3টা গুণ করা হলো। ক্লিয়ার? তাহলে 2 3 4 উপরে উঠে যাবে, তাহলে 2 3 4 যদি উপরে উঠে, তাহলে 2 দোকানে 4, 3 তিরিক্ষে 9, 4 4 16, তাই না, 2 দোকানে 4, 3 তিরিক্ষে 9, 4 4 16। এবার গুণ করো, 4 নং 4 16 কত 64, 4 16 4 গেল, 3 গেল আর 4 গেল। আচ্ছা 4 নং 4 16 64, তাকে আবার 9 দিয়ে গুণ করে দাও। 4 নং 36 এর 6, 6 নং 54 আর 3 57, 4 নং 36 এর 6, 6 নং 54 576, অপশন এ। একজন ছাত্রের মনোবিজ্ঞান পাশ করার জন্য 20% এর প্রয়োজন ছিল, সে 10 নম্বর পেয়েছে এবং 20 নম্বরের জন্য ফেল করেছে, পাস মার্ক কত। তাহলে একটি পরীক্ষায় পাস করার জন্য 20% নম্বর ছিল, পাস করার জন্য 20% নম্বর দরকার, কিন্তু সে 10% নম্বর পেয়েছে এবং এতে সে 20 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে এই অঙ্ক দিলে গ্যাপটা নিতে হবে আমাকে, কত গ্যাপ 10%, এটাই তার ফেল, 10% এর ভ্যালু 20।
তাহলে ফুল মার্কস মানে আমরা 100% এর মান বের করব। তাহলে ফুল মার্কস কত ছিল 200, যদি পরীক্ষায় বলতো ফুল মার্কস কত অ্যান্সার আসতো 200, কিন্তু আমাকে বের করতে বলছে কেবলমাত্র পাস মার্ক। তাহলে এই ফুল মার্কসের থেকেই আমরা পাস মার্ক বের করে নেব, ফুল মার্কস যতটা পরীক্ষা হয়েছিল। তাহলে পাস মার্ক কত, ফুল মার্কসের 20%, 20% মানে কত 1/5, কাটাকাটি করে দাও তাহলে 40। অপশন সি। এটা আমাকে সিম্পলিফিকেশন অঙ্ক কি নিয়মে করতে হবে, বদমাস, যা আমি পূর্বে বললাম। তাহলে প্রথমে কি রয়েছে 1 ভাগ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 1/2 প্লাস 1/3 করে দাও, তাহলে কত হয় 2 অক্ষে 2 3 3 2 5/6, ক্লিয়ার। তারপরে কি রয়েছে প্লাস 1/6, তারপরে ভাগ রয়েছে, ব্র্যাকেটের কাজটাকে করে নিতে হবে আমাদের। তাহলে কত রয়েছে 1/3/4 আর 1/3, এটা বিয়োগ করতে হবে। তাহলে কত হয় 12, 4 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 4 12, তার মানে 5/12, 4 দিয়ে 3 4 12, 3 তিরিক্ষে 9, 3 4 5/12। তাহলে এখানে আমাদের কি বসবে 5/12, ক্লিয়ার। এখন 1 থাকবে ভাগ 5/6 এখানে থাকবে, যোগ ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, 12 উপরে 5 নিচে, 6 দোকানে 12, 2/5, তাহলে 1 ভাগ 5/6, 2/5। এবার এটা 1 থাকবেই, এটার ক্যালকুলেশনটা করে দাও, 5 6 30, 5 5 25, 5 6 30, 12, তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত হয় 37/30, সামনে 1 রয়েছে আর ভাগ থাকলে উল্টে যাবে, তার মানে 30 উপরে যাবে আর 37 নিচে আসবে। অপশন ডি। নেক্সট অঙ্ক কি বলছে, যদি একটি মূল সংখ্যার হর এত হয় যেখানে n এবং m অঋণাত্মক সংখ্যা মানে ধনাত্মক সংখ্যা, তবে সংখ্যাটির দশমিক প্রসারণ কত হবে। তার মানে হর মানে কি নিচে থাকবে আর উপরে একটা যে কোনো সংখ্যা হতে পারে, p আমি ধরে নিলাম, বাইরের জায়গায় একটা সংখ্যা ধরতে পারি 15 20 যাই হোক না কেন। ভাগ করলে পরে যে অ্যান্সারটা বেরোবে সেটা সবসময় কি অ্যান্সার বেরোবে, এটাই হলো অঙ্ক। সেটা কিরকম হবে প্রশ্নটা, সমাপ্তি হবে না অসমাপ্তি না অপুনরাবৃত্তি, সেটাই। তাহলে আমি ধরো এখানে একটা কিছু একটা মান বসিয়ে নিই, উপরে একটা যে কোনো সংখ্যা থাকে, আমার কোনো আপত্তি নেই। এখানে 2 এর জায়গায় মনে করো n কি অঋণাত্মক সংখ্যা বলছে, আমি n এর জায়গায় 1 বসাতেই পারি আর 5 এর জায়গায় 1 বসাতে পারি, তার মানে কি উপরে একটা কোনো একটা সংখ্যা রয়েছে, নিচে কত আসলো 5 দোকানে 10। তাহলে আলটিমেটলি বোঝা গেল যদি এখানে 2 বসাই আবার মনে করো, তাহলে 2 এর স্কয়ার আর 5 এর স্কয়ার, তাহলে কত হয় 0, আর 2 দোকানে 4 5 5 25, তার 4 পজিশন কত 100, আর উপরে একটা যে কোনো একটা সংখ্যা। তার থেকে বোঝা যাচ্ছে কি নিচে হরে সবসময় শূন্যওয়ালা সংখ্যাই আসছে। শূন্যওয়ালা সংখ্যা আসার অর্থ কি, মানে কোন সংখ্যাকে যদি আমরা ভাগ করি 1 2 5 থেকে যদি শূন্যওয়ালা এরকম সংখ্যা দিয়ে ভাগ করি, অবশ্যই ভাগ মিলবে এখানে, তার মানে কি ভাগটা সমাপ্তি ঘটবে, তার মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। তার মানে বোঝা গেল 5 আর 2 মানে 10, এটা বুঝে নাও। 10 থাকলে পরে শূন্য রইলো, শূন্য থাকার অর্থ কি, মানে ভাগ করলে ভাগ মিলে যাবে, অপশন সি মানে দশমিকে আসবে এটাই। 21600 সংখ্যাটির কয়টি গুণনীয়ক পূর্ণবর্গ তা আমাকে নির্ণয় করতে বলছে। এই টাইপের যখন দিবে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য অড টাইপের অঙ্ক, কয়টি গুণনীয়ক পূর্ণবর্গ, এই জন্য টেকনিক না জানলে তোমরা করতে পারবে না। এই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 6 2 8 1 9, 3 ছোট সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 3 7 21 এর 1, 3 দোকানে 6, এটা কত 7200। আবার 3 দিয়ে দেই, 3 24 72, আবার যাচ্ছে 3 দিয়ে 8, 2 দিয়ে দিলে হয় 400, 2 দিয়ে দিলে হবে 200, 2 দিয়ে দিলে হবে 100, 2 দিয়ে 50, 5 দিয়ে 10, 5 দোকানে 10। তারপরে আমি দেখবো এখানে মৌলিক উৎপাদক কি কি পেলাম, 3 কতগুলো পেলাম, একটা দুটো তিনটে, ঠিক আছে। 3 এখানে কয়টা, 3টা 3 রয়েছে, তাহলে 3 এর মাথায় 3। 2 কতগুলো রয়েছে, 1 2 3 4, তাহলে 2 এর মাথায় 4, 4 5, 1 2 3 4 5, 2 এর মাথায় 5 বসবে, ক্লিয়ার। তাহলে 5 এর মাথায় কত বসবে, আর তো নেই। এবার টেকনিক দেখো, বলছে কি এর কোন গুণনীয়ক, কয়টি গুণনীয়ক পূর্ণবর্গ হবে, তাহলে পূর্ণবর্গ আনতে হবে। তাহলে মানে কি যার বর্গমূল করা যায়, তার মানে 3 এর মাথায় 0 নিলে আমাদের কত হয় 1 হয়, তার বর্গমূল করা যাবে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। 3 এর মাথায় 3 সর্বোচ্চ, তার মানে 3 এর মাথায় 0 নিলাম, তাহলে 3 এর মাথায় 0 মানে কি, কোন সংখ্যার মধ্যে 0 থাকা মানে 1 হওয়া, তাহলে 1 এর বর্গমূল করা যাবে, এটা আমাদের বর্গমূল করতে পারবো। এবার যদি 3 এর মাথায় আমরা 1 নেই, এবার
3 এর মাথায় 1 নেওয়া মানে কি √3 হওয়া, তার মানে বর্গমূল করা যাবে না, তার মানে এটাকে নেওয়া যাবে না, এটাই হলো লজিক। তাহলে 3 এর মাথায় যদি এবার 2 নেই, 3 স্কয়ার 9, 9 এর বর্গমূল করা যাবে, হ্যাঁ এটা আমাদের গ্রহণযোগ্য। 3 এর মাথায় এবার আমরা 2 গেল, কত পর্যন্ত আছে 3 পর্যন্ত, 3 এর মাথায় 3 নিলে কত হয় 27 হয়, তাহলে কি বর্গমূল করা যাবে না, তার মানে 3 এর মাথায় 3ও আমাদের গ্রহণযোগ্য নয়, শেষ হয়ে গেল। তাহলে এখানে কতগুলো পেলাম আমরা, একটা দুটো, এই দুটো নোট করে এইভাবে। এখন 2 টু দি পাওয়ার 5 আসি, দেখে নাও ভালো করে। 2 টু দি পাওয়ার 0 মানে 1, হ্যাঁ 1 এর বর্গমূল করা এটা থাকবে। 2 টু দি পাওয়ার 1 নিলে হবে, 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 এর বর্গমূল করা যায় না, আমি তাও নিয়ে বুঝিয়ে দিচ্ছি 2, তার মানে এটা হবে না। 2 টু দি পাওয়ার 2 নাও, 2 টু দি পাওয়ার 2 যদি নেই 4 হয়, 4 এর বর্গমূল করা যায়, হ্যাঁ এটা গ্রহণযোগ্য। 2 টু দি পাওয়ার 3 আমাদের নেওয়া যাবে না, কারণ 2 টু দি পাওয়ার 3 করলে 8 হয়, 8 এর বর্গমূল করা যায় না, এটা আউট হয়ে গেল। 2 টু দি পাওয়ার 4 আমরা নিতে পারবো, কারণ 2 টু দি পাওয়ার 4 করলে হয় 16, 16 এর বর্গমূল করলে 4। 2 টু দি পাওয়ার 5 ও আমরা নিতে পারবো না, 32 এর বর্গমূল হয় না, তার মানে এটাও ক্যান্সেল। তাহলে এখান থেকে কত পেলাম, একটা দুটো তিনটা, এই যে 3 নোট করলাম, নোট হচ্ছে এখানে, হ্যাঁ। এবার 5 এরটাতে আসি, একই রকম। 5 টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা তো আমাদের গ্রহণযোগ্য, 1 এর বর্গমূল করা যায়, তার মানে একটা পেলাম এটা। আর 2 নম্বর কি নেব, 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার করলে 25 হয়, এটাও বর্গমূল করা যায়, ঠিক আছে। 5 টু দি পাওয়ার 0 1, তার মানে কি একটা একটা কটা পেলাম, দুইটা। ক্লিয়ার? এখন কি করব আমরা, এইগুলোকে গুণ করলে যেটা বাড়াবে সেটাই হবে আমাদের, এটা হলো প্রসিডিউর। 2 দোকানে 4, 3 4 12, তোমাকে এই প্রসিডিউর জানতে হবে এই টাইপের অঙ্ক করতে গেলে। অপশন বি। পরিসংখ্যা বিতরণে একটি শ্রেণীর মধ্যমান 12 এবং বিস্তার 6 হলে শ্রেণীর নিম্ন সীমা কত তা নির্ণয় করো। এটাও একটু বোঝার ব্যাপার রয়েছে। মানে কি শ্রেণীর সংখ্যা মানে কি, মনে করো তোমাদের ক্লাসে 10 থেকে 15 জন, মনে করো 10 থেকে 15 এর মধ্যে নম্বর পেলো মনে করো 5 জন, এরকম 15 থেকে 20 এর মধ্যে নম্বর পেলো 6 জন, এটা ধরলাম সাপোজ। 20 থেকে 15, 20 থেকে 25 এর মধ্যে নম্বর পেলো হলো 8 জন। এখান থেকে বুঝে যাচ্ছি এই যে কোন একটা এরকম শ্রেণী থাকে, এই শ্রেণীর প্রথমটাকে বলা হয় নিম্ন সীমা, নিম্ন, আর পরেরটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব। এই দুটোর বিয়োগফল মানে বড়টার থেকে, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে বি মাইনাস এ, এটাকে বলা হয় বিস্তার, মনে থাকবে, এটা আমাদের লাগবে অঙ্ক করতে। বোঝা গেল বিস্তার। এবার মধ্যমান কি সেটাও দরকার। মধ্যমান মানে কি, শ্রেণীর নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমাদের হয় মধ্যমান। তার মানে 10 আর 15 মধ্যমান কি, 15 প্লাস 10 25 কে 2 দিয়ে ভাগ, তাহলে 12.5। আশা করি বোঝা গেল মধ্যমানের কনসেপ্ট। এখন এখান থেকে আমাকে বের করতে বলেছে নিম্ন সীমার মান কত, ঠিক আছে। তাই নিম্ন সীমা মানে কি, এখানে এর মান আমাকে বের করতে হবে, এই হলো কি কেস। তাহলে কিভাবে করব, এখন কি কি মান দেওয়া রয়েছে সেই হিসাবে ইকুয়েশন আমাদের তৈরি করতে হবে। মধ্যমান দেওয়া রয়েছে, মধ্যমান 12, মধ্যমানের ফর্মুলা কি শিখলাম, মধ্যমান ইকুয়াল টু a প্লাস b বাই 2, তাহলে মধ্যমানের জায়গায় বসবে কি 12, কোনাকুনি কিন্তু 12 দোকানে 24, তাহলে বোঝা গেল a প্লাস b এর মান 12 দোকানে 24, মানে মধ্যমানের জায়গায় 12 ঢুকালাম, বসালাম, তাহলে 12 দোকানে 24, a প্লাস b 24। আবার আমাদের বিস্তার দেওয়া রয়েছে, মানে b মাইনাস a আমি কত লিখতে পারি, তাহলে 6 লিখতে পারি। ক্লিয়ার? এখান থেকে সমাধান করে আমি a আর b এর মান বের করব, আর a আর b এর মান বের করলেই আমাদের নিম্ন সীমার ঊর্ধ্ব সীমার মান বের হবে। তাহলে ক্যালকুলেশন করে দেখো, এই যে প্লাস আর মাইনাসে থাকলে বের করার সহজ প্রসিডিওর কি, b এর সামনে প্লাস চিহ্ন, এই b এর সামনে প্লাস চিহ্ন, তাহলে b এর মান হবে যোগ করে 2 দিয়ে ভাগ, 24 আর 6 কত 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে 15। ক্লিয়ার? মানে সমাধান করলাম শর্টকাটে। তাহলে এর মান কি হবে, একটা বের করতে পারি, আরেকটা তো আমরা এমনিই বের করতে পারি। b এর মান যদি 15 হয়, 24 থেকে 15 বিয়োগ করলে 9। ক্লিয়ার? তাহলে b এর মান 15 গেল, এর মান 9, বলছে নিম্ন সীমাটা কত, নিম্নটা হবে আমাদের 9, ঊর্ধ্ব কত, তাহলে অ্যানসার হতো 15। অপশন ডি। যে কোনো বহুভুজে বাহ্যিক কোণগুলোর যোগফল সবসময় 360 ডিগ্রি হয়। একটু যদি উদাহরণ নিয়ে বুঝি, এটা হলো ত্রিভুজ। সবাই বলবে ত্রিভুজের ভিতরে কোণগুলোর যোগফল করলে কত হয়, 180 ডিগ্রি। তাই এটা মনে করে সমবাহু ত্রিভুজ নিলাম উদাহরণের সাপেক্ষে, তাহলে এটা সবগুলো 60 60 করে হবে, প্রত্যেকটার মান 60 করে। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে বহিঃকোণ কত হবে, এটা 120 ডিগ্রি, এটা হলো বহিঃকোণ। এটার বহিঃকোণ কত হবে, 120 ডিগ্রি। তাহলে এর বহিঃকোণ কত হবে, 120 ডিগ্রি। তাহলে আলটিমেটলি তিনটা বহিঃকোণের যোগফল কত হবে, 3 বারং কত 34 হয়। পরক্ষেত্রে ক্ষেত্রে এই লজিক খাটবে, আমরা মিলিয়ে দেখবে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা ভেন ডায়াগ্রামে টাইপের অঙ্ক, প্রশ্ন পড়তে হবে, ছবি যেভাবে দেওয়া রয়েছে পাই চার্ট সেই অনুযায়ী আমাকে অঙ্ক করতে হবে। প্রদত্ত পাইচিত্রতে একটি কলেজের বিভিন্ন অনুষদে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া রয়েছে। কলা অনুষদে মোট শিক্ষার্থীর কত অংশ ভর্তি হয়েছে তা আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে টোটাল আমাদের ছাত্র কত সেটা আমি বের করে নিই আগে।
টোটাল ছাত্র মানে যোগ করতে হবে, 1200 1000 যোগ করলে 3200, 3 3600, 1200 আর 1000 যোগ করলে 2200, 3 2500, 2500 আর 1100, 600 1100 3600। ক্লিয়ার? কারটা বের করতে হবে সেটা লক্ষ্য করো। তাহলে বলছি একটি পাইচিত্রে কলেজের বিভিন্ন অনুষদের ছাত্র দেওয়া হলে সংখ্যা দেওয়া হলো কলা অনুষদের, কলা মানে কি আর্টের কথা বলা হয়েছে, মানে এই চিহ্নটা দেখতে হবে, ডি চিহ্নটা, তার মানে কি 1200 এর উপরে দাও, এর ভগ্নাংশ করলে কত হবে, এই হলো অঙ্ক। 3 12 36, তাহলে 1/3। প্রদত্ত ছাত্রাবাসে বিভিন্ন ভাষার কথা বলা ছাত্রদের সংখ্যার মোট একটা তালিকা দেওয়া রয়েছে, হিন্দি 25, ইংরেজি এত এত, মোটটাও দেওয়া রয়েছে, এবং হোস্টে থাকা 3 জনের মধ্যে অন্তত একজন কোন ভাষায় কথা বলে, তাই 3 জনের মধ্যে অন্তত একজন, তাহলে একের মধ্যে কত হয় 1/3। টোটাল ক্যান্ডিডেট কত 72, তাহলে 72 এ কত হবে 72/3, তাহলে কাটাকাটি করলে কত আসে 3 24 72, তাই 24 এর নিয়ারেস্ট যেটা হবে সেটাই হবে অ্যান্সার। তাই 24 এর নিয়ারেস্ট কি রয়েছে, 25 হতে পারে 22 হতে, নিয়ারেস্ট কত 24 এর থেকে 25, একের ডিফারেন্স, 22 নিলে 2 এর ডিফারেন্স, তাহলে নিতে হবে কি হিন্দি, অপশন সি। পরেরটা বীজগণিতের অঙ্ক, বলছে x² - 4x + 1 = 0 হলে এত এর মান কত, তাহলে x² - 4x + 1 = 0, উপর পাশে x দিয়ে ভাগ করে দাও, x - 4 + 1/x, কেন আমি ভাগ করলাম একটু পরে বুঝতে পারবে সেটা, x + 1/x = 4, তাহলে x + 1/x এর মান 4 বললাম কেন, এই ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের x + 1/x এর মানের প্রয়োজন, তাহলে স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা গেল, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা জানতে হবে, সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই মানটাই আমার বের করার জন্য এই যে x প্লাস 1 আমি ভাগ করেছি, কত সেটা 4, তাহলে 4 এর স্কয়ার 16 মাইনাস 2 14 হবে অ্যান্সার। আর এই টাইপের অঙ্ক দিলে যখন আমরা জানবো x প্লাস 1/x এর মান দরকার, x প্লাস 1/x স্কয়ারের মান দরকার, এর জন্য আমাদের ফর্মুলা কি মনে রাখতে পারবো, a স্কয়ার মাইনাস 2, কোনো কিছু লেখার দরকার নেই, তখন 4 4 16 মাইনাস 2, এটা শর্ট, পরীক্ষার সময় এইভাবে করা উচিত, অপশন বি। প্রদত্ত টেবিলে একটি বাগানের 90টি গাছের উচ্চতা দেওয়া হয়েছে, উচ্চতাগুলো হলো এরকম, আর গাছের সংখ্যা দেওয়া রয়েছে, তখন কন্ডিশন প্রশ্নে কি বলছে, কটি উদ্ভিদের উচ্চতা 61 সেমি বা তার বেশি কিন্তু 70 এর কম, তাহলে 61 সেমি বা তার বেশি মানে 61 সমান বা তার চেয়েও বেশি, তাহলে 61 সমান তার চেয়ে বেশি হলে আমি 25 কে তো নিতেই হবে, তার মানে একটা নিয়ে নিলাম 25, তার মানে তার চেয়ে বেশি 70 এর কম নিতে হবে, 70 টাকে বাদ দাও, তার মানে কি আমাকে নিতে 25 14 9 12, 25 14 9 12, যোগ করে দাও, 9 2 কত 11 4 15 5 20, 2 2 4 আর 2 6, 60 হবে সঠিক উত্তর, অপশন ডি। এই হলো 30 খানা অঙ্ক, এটা রেলওয়ে এনটিপিসি পিপিএসসি এর আসা অঙ্ক। অঙ্ক করে কিছু কিছু টাইম লাগলো, কারণ কি কোনো কিছু আমি বেসিক গুলো বুঝিয়ে দিলাম। যদি আজকে ক্লাস করানো হলো, এই ক্লাসে যদি তোমাদের কোনো ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করতে, সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।